মূল আলোচনায় ঢোকার আগে চলুন এক নজরে দেখে নিই এই প্রতিবেদনের প্রধান তিনটি ব্রেকিং নিউজ। প্রথম ব্রেকিং, আয়াতুল্লাহ আলী খামেনি কি সত্যি ভয়ে মাটির তলার বাংকারে লুকিয়ে পড়েছেন, নাকি এই খবরের পিছনে লুকিয়ে আছে পশ্চিমা মিডিয়ার এক বিশাল সাইকোলজিক্যাল গেম? আমরা এই মিডিয়া প্রপাগ্যান্ডার পোস্টমর্টম করব। দ্বিতীয় খবর, আমেরিকার নেভি ফ্লিট বা নৌবহর এখন ইরানের একদম কাছে পৌঁছেছে। তাই পাল্টা জবাবে আইআরজিসির প্রধান আজ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন তাদের আঙুল ট্রিগারের উপর। এখন এই মুখোমুখি অবস্থানে কে আগে চোখের পলক ফেলবে সেটা আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম এবং সবথেকে মুখরোচক খবরটা দিয়ে। আপনি যদি গত 24 ঘন্টায় পশ্চিমা মিডিয়া বা আমাদের সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, তবে একটা খবর নিশ্চয়ই আপনার চোখে পড়েছে বা এর পরে পড়বে। তাই এই খবরটা দেখে রাখুন, কারণ অনেক কাজে আসবে। খবরটা হলো, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নাকি আমেরিকার ভয়ে তেহরানের কোনো এক গোপন আন্ডারগ্রাউন্ড বাংকারে লুকিয়ে পড়েছেন। শুনতে বেশ ড্রামাটিক লাগে, তাই না? ইরান ইন্টারন্যাশনাল এরাই সর্বপ্রথম এই খবরটি ব্রেক করে। তবে আপনারা জানেন এই মিডিয়া গ্রুপটি কোন পশ্চিমা শক্তির টাকায় চলে এবং ইরানের বর্তমান সরকারের সাথে এদের সম্পর্ক ঠিক কতটা মধুর। এরা দাবি করছে আমেরিকার হামলার ভয়ে খামেনি সাহেব মাটির নিচে চলে গেছেন এবং খবরটা তারা এমনভাবে পরিবেশন করছে যেন এটা একটা বিশাল অপরাধ, বা এই খবরটা প্রমাণ করে যে ইরান ভয় পেয়েছে। কিন্তু খেলাটা আসলে কোন জায়গায় জানেন? আসুন একটু মগজ খাটাই, একটু কমন সেন্স অ্যাপ্লাই করি। যখন কোনো দেশের উপরে হামলার আশঙ্কা থাকে, যখন আকাশে ড্রোন ওড়ে, যখন শত্রুর মিসাইল সিস্টেম আপনার দিকে তাক করা থাকে, তখন সেই দেশের রাষ্ট্রপ্রধান বা সেনাপ্রধানরা কি করেন? তারা কি খোলা পার্কে বসে দোলনায় দোলদুলুনি খেলা করেন, নাকি তারা সিকিউর লোকেশন বা নিরাপদ স্থানে চলে যান? উত্তরটা খুব সহজ, সোজা। পৃথিবীর যে কোনো দায়িত্বশীল রাষ্ট্রপ্রধান এই পরিস্থিতিতে সিকিউর লোকেশনে যাবেন, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল। আচ্ছা, উদাহরণ দিই, যখন ইসরায়েলে হামলা হয় তখন বেঞ্জামিন নেতানিয়াহু কোথায় যান? তিনি কি তেল আবিবের সমুদ্র সৈকতে বসে সানবাত নেন? না, তিনিও বাংকারে যান। আমেরিকার কথা ভাবুন, হোয়াইট হাউসের নিচে যে বিশাল বাংকার আছে, সেটা কি প্রেসিডেন্টের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য বানানো হয়েছে? না, পেন্টাগন, যাকে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত বিল্ডিং বলা হয়, সেখানেও মাটির নিচে বিশাল ফেসিলিটি আছে। এমনকি রিপোর্ট বলছে হোয়াইট হাউসের জন্য নতুন করে আরও শক্তিশালী বাংকার তৈরি করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিল থেকে শুরু করে হিটলার সবাই বাংকার ব্যবহার করেছেন। তো প্রশ্ন হলো, আমেরিকান বা ইসরায়েলি লিডাররা বাংকারে গেলে সেটা হয় স্ট্র্যাটেজিক মুভ, কৌশলগত অবস্থান। আর ইরানের লিডার, তর্কের খাতিরে ধরে নিলাম তিনি গেছেন বাংকারে, ইরানের লিডার যদি বাংকারে যান তবে সেটা হয়ে যায় ভয়। একেই বলে পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড, আর মিডিয়ার ভাষায় একে বলে ন্যারেটিভ বিল্ডিং। দর্শক, ইরান ইন্টারন্যাশনাল এটাও লিখছে যে খামেনির ছেলে মাসুদ খামেনি এখন দেশ চালাচ্ছেন। আরে ভাই, যুদ্ধের সময় বা জরুরি অবস্থায় চেন অফ কমান্ড ভাগ করে দেওয়া, কমিউনিকেশন লাইন আলাদা রাখা, এগুলো তো মিলিটারি ট্যাকটিক্সের অ আ ক খ। এটা কোনো দুর্বলতা নয়। দেখুন, আসল সমস্যা বাংকার নয়, আসল সমস্যা হলো এক শ্রেণীর মিডিয়া অন্ধর মতো বিরোধিতা করতে গিয়ে সাংবাদিকতা আর প্রপাগ্যান্ডার পার্থক্য ভুলে খেয়েছে। তারা আপনাকে বোঝাতে চাইছে ইরান ভীত, ইরান প্যানিক। কিন্তু সত্যটা হলো, যখন ওয়েস্ট এশিয়ায় যুদ্ধের দামামা বাজছে, যখন আমেরিকা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তখন মাটির নিচে গিয়ে অপারেশনাল কমান্ড হাতে রাখাটাই বুদ্ধিমানের কাজ। তাই কেউ যদি আজকের পর থেকে আপনাকে বলে খামেনি ভয়ে পালিয়েছে, তাকে পাল্টা প্রশ্ন ছুড়ুন, নেতানিয়াহু যখন বাংকারে যায় তখন কি সেও ভয়ে পালায়? দেখবেন উত্তরটা দিতে পারবে না।
আচ্ছা, এবার আসি আজকের দ্বিতীয় এবং সবথেকে উত্তপ্ত বিষয়। আটলান্টিক থেকে ভূমধ্য সাগর হয়ে আমেরিকার বিশাল সব যুদ্ধজাহাজ এখন মধ্যপ্রাচ্যের সাগরে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, ইরানকে চাপে ফেলা। কিন্তু ইরান কি চাপ নিচ্ছে? ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির চিফ মোহাম্মদ পাকপুর যে ভাষা ব্যবহার করেছেন তা কোনো ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক ভাষা নয়। তিনি সোজা কথায় বলেছেন, আমাদের আঙুল কিন্তু ট্রিগারের উপর রাখা আছে। কথাটা হালকাভাবে নেবেন না। যখন একজন সেনাপ্রধান বলেন ট্রিগারে আঙুল আছে, তখন তার মানে হলো মিসাইলগুলো লোড করা আছে, কোয়ার্ডিনেটেড সেট করা আছে, শুধু একটা নির্দেশের অপেক্ষা। দেখুন, আমেরিকার একটা পুরনো অভ্যাস হলো তারা তাদের নৌবহর পাঠিয়ে প্রতিপক্ষকে ভয় দেখাতে চায়। এটাকে বলে গানবোট ডিপ্লোম্যাসি। তারা ভাবছে সাগরে তাদের বিশাল বিশাল সব এয়ারক্রাফট ক্যারিয়ার দেখলে ইরান ভয় পেয়ে পিছিয়ে আসবে, তাদের সাথে ডিল করবে। কিন্তু ইরান গত 40 বছরে যা প্রমাণ করেছে তা হলো তারা কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধের তোয়াক্কা করে না। মোহাম্মদ পাকপুর যখন বলেন যে ভুল ক্যালকুলেশন করো না, তিনি আসলে আমেরিকাকে মনে করিয়ে দিচ্ছেন যে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী কোনো খোলা মহাসাগর নয়। এটা একটা সরু জায়গা যেখানে আমেরিকার বিশাল জাহাজগুলো ইরানের ছোট ছোট স্পিডবোট, ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইলের জন্য খুব সহজ টার্গেট। সূত্র জানাচ্ছে আইআরজিসির প্রতিটি ইউনিট এখন হাই অ্যালার্টে আছে। কমান্ডার ইন চিফের যে কোনো নির্দেশ পালন করতে তারা প্রস্তুত। এখানে একটা বিষয় খুব ইন্টারেস্টিং। পাকপুর বলছেন পরিস্থিতি আর খেলার পর্যায়ে নেই, এটা আর ওয়ার গেম নয়, এটা আসল যুদ্ধ হবে। এখন ভাবুন, একদিকে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী মিসাইল ফোর্স ইরান। আমেরিকা ভাবছে তারা প্রেশার ক্রিয়েট করবে, আর ইরান বলছে প্রেশার দিলেই ব্লাস্ট হবে। এবার চলুন তৃতীয় খবরে যাই, যা আমার মতে আজকের সবচেয়ে সিগনিফিক্যান্ট এবং তাৎপর্যপূর্ণ আপডেট। ইরান নতুন করে আজ একটি রেড লাইন টেনে দিয়েছে। আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিদি আজ একটা শব্দ ব্যবহার করেছেন, পাস্তাওয়া বা অনুশোচনা। তিনি বলেছেন শত্রুরা যদি কোনো দুঃসাহস দেখায় তবে তার জবাব এমন হবে যে তারা সারা জীবন আফসোস করবে এবং ইরান ইতিহাস সৃষ্টি করবে। দেখুন, জুন 2025-এর সেই ঘটনার পর ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা এখন জানে আমেরিকার লেটেস্ট টেকনোলজির মোকাবিলা কিভাবে করতে হয়। জেনারেল বাহিদি যখন বলেন ইরান এখন আগের চেয়েও বেশি শক্তিশালী, তখন তিনি হাওয়ায় কথা বলছেন না, তিনি ওই যুদ্ধের অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে কথা বলছেন। ইরান এটা বুঝিয়ে দিচ্ছে যে এবারের যুদ্ধটা সার্জিক্যাল স্ট্রাইক বা সীমিত আকারের হবে না, এবারের যুদ্ধ হবে অল আউট ওয়ার। আর ইতিহাস সৃষ্টির যে কথাটা তারা বলছে, তার মানে হতে পারে তারা এমন কোনো অস্ত্র বা স্ট্র্যাটেজি ব্যবহার করবে যা বিশ্ব আগে দেখেনি। হতে পারে সেটা হাইপারসনিক মিসাইল, হতে পারে সেটা তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলোর পূর্ণ ব্যবহার। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি এই ওয়ার্নিং কানে তুলছে? মজার ব্যাপার হলো, কিছু পশ্চিমা বিশেষজ্ঞ এবং আমাদের দেশের কিছু সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী বলছেন দূর, কিছুই হবে না, আমেরিকা শুধু ভয় দেখাচ্ছে আর ইরান শুধু চেঁচাচ্ছে। আচ্ছা ভাই, আমার একটা খুব সহজ প্রশ্ন আপনাদের কাছে। যদি সত্যি আমেরিকা শুধু লোক দেখানো মহড়া করত, তবে ইরান কেন এত স্পেসিফিক ওয়ার্নিং দেবে? ইরান কেন বলবে ইতিহাস সৃষ্টি করব? আইআরজিসির মতো একটি বাহিনী যারা সরাসরি রাষ্ট্র চালায়, তারা কি কোনো কারণ ছাড়া এত বড় ঝুঁকি নেবে? যদি আপনারা ভাবেন এগুলো সব রূপকথার গল্প, তবে আপনারা জিওপলিটিক্সের কিচ্ছু বোঝেন না। যখন কোনো দেশের ডেপুটি কমান্ডার বলেন শত্রুকে অনুশোচনা করতে হবে, তখন বুঝতে হবে তারা এমন কিছুর প্রস্তুতি নিয়ে রেখেছে যা আমরা সাধারণ মানুষ কল্পনাই করতে পারছি না। আর হ্যাঁ, একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, যারা বলছিলেন খামেনি ভয়ে লুকিয়ে পড়েছেন, তাদের জন্য একটা খবর। প্রেস টিভি রিপোর্ট করেছে বেঞ্জামিন নেতানিয়াহু ডাভোস সাবমিটে, মানে ওই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওখানে যাননি। কেন যাননি?
কারণ আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। তিনি সুইজারল্যান্ডে নামলেই তাকে গ্রেপ্তার করার একটা ঝুঁকি আছে। তো এখন বলুন, ভয়টা আসলে কে পাচ্ছে? যে নিজের দেশে বসে মিসাইল কমান্ড দিচ্ছে, নাকি যে গ্রেপ্তার হওয়ার ভয়ে আন্তর্জাতিক সম্মেলনে যেতে ভয় পাচ্ছে? উত্তরটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। একদিকে পশ্চিমা মিডিয়া চেষ্টা করছে ইরানকে ভীতু প্রমাণ করতে, সর্বশক্তি লাগাচ্ছে মিডিয়াতে, খামেনির বাংকারে যাওয়ার গল্প ফাঁদছে। অন্যদিকে গ্রাউন্ড রিয়ালিটি হলো ইরানের আঙুল ট্রিগারের উপর, এবং তারা আমেরিকাকে ইতিহাস সৃষ্টি করার হুমকি দিচ্ছে। আমেরিকা তার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ঠিকই, কিন্তু তারা জানে 2025-এর জুনের অভিজ্ঞতার পর ইরান এখন আর সহজ প্রতিপক্ষ নয়। কোনো এক পাগল কমান্ডারের একটা ভুল সিদ্ধান্ত এবং পুরো মধ্যপ্রাচ্য দাউ দাউ করে জ্বলে উঠবে। দেখুন, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে ইরান সরাসরি প্রতিক্রিয়া না দেখিয়ে এমন এক জায়গায় আঘাত করবে যা আমেরিকা বা ইসরায়েল তাদের র্যাডারেও আপাতত দেখতে পাচ্ছে না। মনে রাখবেন, সাইলেন্স ইজ লাউডার দ্যান নয়েজ। ঝড় আসছে, তৈরি থাকুন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।